যে ইরানে একেবারেই কোনো রকম গণতন্ত্র নেই, সেই কারণে তেহরানকে বোমা মেরে মাটির তলায় মিশিয়ে দিতে হবে। তাহলে গণতন্ত্রটা কাদের জন্য আনতে চাইছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল? হাজার হাজার লাখের জন্য গণতন্ত্র আনতে চাইছেন? ইরানের যে নারীদের যে অধিকারের দাবিতে আমাদের বন্ধুরা, যারা ইরানি বন্ধুরা, তারা রাস্তায় নেমেছিলেন এবং তারা প্রতিবাদ করছেন এই রেজিমের যে নারী বিরোধী যে ভয়ঙ্কর অপশাসনের বিরুদ্ধে। কিন্তু আমি যখন দেখি যে একটা একটা মেয়েদের স্কুলে বম্বিং করা হচ্ছে এবং সেখানে 180 প্রায় 200 জন বালিকাকে খুন করা হচ্ছে, তখন খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আমার আমার সামনে এসে দাঁড়ায় যে মার্কিন ইসরায়েল সাম্রাজ্যবাদী চক্র তাহলে ওই মরে যাওয়া বালিকাদের জন্য, ওই মরে যাওয়া কিশোরীদের জন্য ছোট ছোট ফুলগুলোকে হত্যা করে তারা তাদেরকে নারী মুক্তি শেখাচ্ছে, তারা তাদের জন্য নারী মুক্তি আনছে। এবং এই যে কথাটা যে গণতন্ত্র রপ্তানি করার যে আমেরিকান পদ্ধতি, এটা তো আমরা আজকে থেকে দেখছি না। শুধু আমেরিকা কেন, প্রায় গোটা পশ্চিমের যে পদ্ধতি, এটা তো আমরা আজকে থেকে দেখছি না। আমরা কি থমাস সাঙ্কারাকে দেখিনি? আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সরকার সে কার্যত একটা গ্যাংস্টার স্টেটে পরিণত হয়েছে এবং সে যেটা অনুশীলন করছে সেটা হচ্ছে হাইপার ইম্পিরিয়ালিজম। সে মাফিয়ার মতো, গ্যাংস্টারের মতো, ভেনেজুয়েলার মতো একটা সার্বভৌম দেশের মধ্যে ঢুকে তার রাষ্ট্রপতিকে সে অপহরণ করে নিল এবং তারপরে সে ইরানে আক্রমণ করলো এবং সে পিষে মারতে চাইছে কিউবাকে। একটার পর একটা দেশ, একটার পর একটা দেশ, এবং এই সবটা করা হচ্ছে গণতন্ত্রের কথা বলে। এটা হচ্ছে সবচাইতে যন্ত্রণার এবং সবচাইতে বড় ভণ্ডামির উদাহরণ। আসলে মোদ্দা কথাটা হচ্ছে সাম্রাজ্যবাদেরও কিছু মুখোশের প্রয়োজন ছিল। আমরা গত কয়েক মাসে বা ডোনাল্ড ট্রাম্পের জমানায় আমরা দেখছি এই হাইপার ইম্পিরিয়ালিজমের যে অনুশীলন, সেই মুখোশটাও তার প্রয়োজন হচ্ছে না। সে একদম খোলাখুলি প্রাক দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে পৃথিবী ছিল সেই রকম ভাবে একটার পর একটা দেশে ঝাঁপিয়ে পড়ছে। এখন আন্তর্জাতিক আইন বলে একটা কথা আছে, মানে আন্তর্জাতিক আইনের কথা আমরা বলি, জাতিসংঘ সনদের কথা বলি। আপনি যে উদাহরণটি দিলেন ভেনেজুয়েলা থেকে শুরু করে সাম্প্রতিক সময়, মানে এই মুহূর্তে ইরানে যা কিছু হচ্ছে, এটা তো আন্তর্জাতিক আইনের কোনো কাঠামোর মধ্যেই পড়ে না। তো সেই ক্ষেত্রে অনেকে এটিকে যুদ্ধাপরাধ হিসেবে বলছেন, কেননা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার যে বিষয়টি সেটি স্পষ্টতই যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে। তখন এই কথাগুলো শুধুমাত্র বিচ্ছিন্নভাবে উচ্চারিত হচ্ছে, কিন্তু জাতিসংঘ বলে যে একটা প্রতিষ্ঠান রয়েছে, বৈশ্বিক প্রতিষ্ঠান রয়েছে, বা এই যে এত এত যে হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো রয়েছে, তাহলে তারা কি কার্যত নিষ্ক্রিয়, বা তাদের কি এখানে কিছুই করার নেই? আমরা তো ভাই দেখছি যে গত 3 বছর প্রায় হতে চললো, 2023 সালের অক্টোবর থেকে আমরা দেখছি যে এই তথাকথিত আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, রাষ্ট্রসংঘ, এই প্রত্যেকটা আমাদের বাংলায়, কলকাতার যে বাংলা সেই ভাষায় বলে ধোঁকার টাটি, অর্থাৎ এই প্রত্যেকটা প্রহসনে পরিণত হয়েছে। আমরা কি আলোচনা করব? আমরা একটা লাইভ জেনোসাইড দেখছি। আপনি লন্ডনে আছেন এবং আপনি খুব ভালোভাবেই জানেন একটা সময় প্রায় গোটা প্রত্যেক উইকেন্ডে লক্ষ লক্ষ মানুষ লন্ডনে পথে নামতেন, আমরা পথে নামতাম। গোটা পৃথিবীর মানুষ যখন পথে নেমে এসছেন, কিন্তু এই বিশ্ব জনমতকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হচ্ছে এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস তাদের যে ভূমিকা, সেই ভূমিকাকেও কার্যত উপেক্ষা করা হচ্ছে এবং আমরা একটা লাইভ জেনোসাইডের সাক্ষী থাকছি। আমরা দেখছি যে হাসপাতালের, গাজার যে হাসপাতালগুলো, সেখানকার যে ওই ফ্রিজার গুলো রয়েছে, সেই ফ্রিজার গুলোর মধ্যে ঠেসে ঠেসে লাশ রাখা হচ্ছে। সেই লাশগুলো আর রাখার কোনো জায়গা নেই। আমার কাজের সূত্রে, অ্যাক্টিভিজমের সূত্রে আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য কি বলবো জানি না, সম্ভবত দুর্ভাগ্য হয়েছিল গাজা এবং ওয়েস্ট ব্যাংকে যে অবরুদ্ধ মানুষদের সঙ্গে কথা বলবার এবং তাদের বয়ানগুলো আর্কাইভ করবার, এবং সেটার যে ট্রমা, সেই ট্রমা থেকে আমি এখনো বেরোতে পারিনি, সেই হয়তো কোনোদিন বেরোতে পারবো না। এবং সেই গাজার রক্তের দাগ এখনো শুকোয়নি। একটার পরে একটা দেশে গণহত্যা সংগঠিত হচ্ছে।